হ্যালো বন্ধুরা, আমি সায়ন্তিকা আর রিভি আমার আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকালেই বেরিয়ে পড়েছি আমরা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। অনেক কথা শুনেছি এই মহাকাল মন্দিরে, তাই আজকে এই দর্শন করার জন্য আমরা বেরিয়ে পড়েছি সকালবেলায়। মহাকাল মন্দিরে উঠতে কিন্তু দম বেরিয়ে যাবে, এতটা খাড়া। আর এই সকালবেলা পেটে কিছু পড়েনি, মন্দিরে পুজো দেবো বলে বেরিয়েছি, অসম্ভব খাড়া। আর আমাদের জাস্ট নাভিশ্বাস বেরিয়ে গেছে, এতটা উঁচুতে, বাপরে বাপ। সোজা যেই হোটেলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা একটা হোটেলই। আমি ফার্স্টে ভেবেছিলাম বাড়ি, তারপরে দিলাম না এটা একটা হোটেল। এবং এই হোটেলেই ছায়া ও ছবি বলে একটা সিনেমা হয়েছিল, কোয়েল মল্লিক এবং আবির চট্টোপাধ্যায় করেছিল, সেটার শুটিং এখানে হয়েছিল। এছাড়াও অনেক ছবির শুটিং এই হোটেলটাই হয়েছে। এর যেই মেন বারান্দাটা আছে, এই বারান্দাটাতেই সমস্ত ছবির শুটিংটা খুব সুন্দর করে হয়। এই মন্দিরটি 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিং জিং নামে এক লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। প্রধানত এই মন্দিরে শিবেরই বাস, কিন্তু এখানে মহাদেবের সাথে সাথে মা কালী, হনুমানজি, গণেশ এবং ভগবান বুদ্ধও পূজিত হয়। চলে এসেছি এখনো হাফ বাকি আছে। হাঁটতে হাঁটতে জীবনটা প্রায় শেষের পথে চলে গেছে। না এনেছি জল, না এনেছি কিছু, গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর একটুখানি গেলেই মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে। কিন্তু আমাদের আর কোনো ধৈর্য নেই। মাঝখানে একটা বসার জায়গা দেখতে পেয়েছি, তো তার উদ্দেশ্যেই হেঁটে যাচ্ছি। বাবাই ভদ্রলোক কি সুন্দর হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে পাহাড়েই থাকেন আর এখানে আসার অভ্যেস আছে। না হলে আমার মতো পাবলিক হলে তো এরকম জায়গায় এসে ধপাস করে উল্টে পড়ে যাবে। দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে সামান্য কয়েক মিনিটে হাঁটা পথ, এবং তারপরেই ওয়েলকাম জানাবে বিশাল একটি গেট। দুটি তোরণের নিচে সিংহ এবং ওপরে স্বস্তিক চিহ্ন। পেরোনোর পর দেখতে পাবে প্রচুর লাল, নীল, হলুদ, সবুজ পতাকা। পতাকার গায়ে কিছু কিছু লেখা আছে, সেই ভাষা বাঙালিদের চেনা হলেও পড়তে পারবেন না সবাই। এটা হচ্ছে জুতো রাখার জায়গা। আর এই ডান দিক দিয়ে গেলেই হচ্ছে তোমার মহাকাল মন্দিরের আসল মন্দিরটা। আর এর পেছন সাইডে আছে একটা গুহা, মহাকাল গুহা বলছে। কিন্তু এই সিঁড়িগুলো দেখে আমার তো আর সাহসে কুড়ালো না যে নিজে নামবো। নামাটা তো খুব ইজি, নেমে যাব, কিন্তু উঠতে না পারি তখন কি করব? সেই ভয়ের চোটে একটা পা বাড়িয়েছিলাম, তারপরে নিজের হাঁটুর উপরে খুব একটা কনফিডেন্স পেলাম না, ওই জন্য পালিয়ে এলাম। আর তারপরে যে রেটে আমি হাঁপাচ্ছি, মনে হচ্ছে যেন এক্ষুনি আমার দমটা বেরিয়ে যাবে। তাই জন্য আর ওদিকে গেলাম না। তাই ওপরে ওঠার সিদ্ধান্তটাই ঠিক করলাম, কারণ এখানে নিচে নামতে গেলে আমি আর উঠতে পারবো না। মিঠিরা এখনও এসে পৌঁছায়নি। মিঠি, শুভ, মামা, মামির সব আসছে। মা, বাপি আর ভাই চলে গেছে হোটেলে, ওদের পা ব্যথা করছে বলে। তবে এই সুন্দর জিনিসটা কিন্তু ওরা মিস করে গেল। মন্দিরের ভেতরে ঢুকলেই চোখটা জাস্ট ধাঁধা লেগে যাবে। আগে যারা এসেছো তারা জানো যেটা মন্দির, মঠ কিন্তু নয়। হ্যাঁ, মঠ মন্দির দুটোই বলা যায়, কিন্তু আলাদা করে মঠ বলা যায় না। দার্জিলিংয়ের এই মহাকাল মন্দিরটা এমনই একটি অভূতপূর্ণ ইতিহাস, ঐতিহ্য ও প্রথার একটা স্তব্ধ। এই মন্দিরটি দার্জিলিংয়ের বুকে থাকা জীবন্ত ইতিহাসের একটি প্রস্তরখণ্ড। মন্দিরে ঢুকতেই প্রথমে কালীর মন্দির, তারপরে মূল মন্দিরের ভেতরে আছে শিবের মূর্তি। মহাকাল মন্দিরকে আদতে শিব মন্দির বললে কিন্তু ভুল হয় না। কিন্তু ওই যে আগে বললাম, শিব নন, ত্রিশূল নন, তার পাশেই উপস্থিত বৌদ্ধ স্তূপ, রয়েছেন স্বয়ং বুদ্ধ। আলাদা প্রাঙ্গণে নয়, একই মন্দির, একই ঘরের ভেতরে একসঙ্গে বসবাস করছেন শিব ও বুদ্ধ। একই সঙ্গে দুই দেবতারই আরাধনা করা হয়। শিবের পুরোহিতের সঙ্গে আসনে বসেন বৌদ্ধ সাধুও। এইখানে একটা ইতিহাস মনে পড়ল, তোমাদেরকে বলি। সদ্য শেষ হয়েছে পলাশীর যুদ্ধ। সিরাজউদ্দৌলা পরাজয়ের রেশ কয়েকশো কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় স্বাভাবিকভাবে ছড়িয়ে পড়েনি। সেই 1765 সালে বাংলার উত্তরের এই অংশে এসে উপস্থিত হন এক তিব্বতী লামা, যার নাম দোর্জে রিনজিং। আমি প্রথমেই বলেছি, আজকে যেটি অবজারভেটরি হিল নামে পরিচিত, সেটি তখন ছিল স্থানীয় লেপচাদের অত্যন্ত পবিত্র স্থান। সেই স্থানে লামা দোর্জে রিনজিং তৈরি করেন একটি বৌদ্ধ মঠ। একটু একটু করে লেপচা ও স্থানীয় ভুটানিরা এই মঠে আরাধনা শুরু করেন। একেই সুউচ্চ পাহাড়, তারপরে শান্ত আর ঠান্ডা আবহাওয়া, সেই সঙ্গে বর্ষার সময় এটি মেঘেতে রাজ্যে পরিণত হয়ে যায়। মেঘ, বিদ্যুৎ, বৃষ্টি সমাহার সেই সময় দেখা যায়। এই কারণেই বোধহয় বৌদ্ধ ভিক্ষুরা এই মঠটির নাম করেছিলেন বজ্রপাতের রাজ্য হিসাবে, আর স্থানীয় বাসিন্দারা ডাকতেন দোর্জে লিঙ্গ হিসাবে। এবং সেখান থেকে নাকি দার্জিলিং নামকরণটা হয়। প্রবাদটা সত্যি কিনা জানা নেই।
এখন যেখানে মহাকাল মন্দিরটা আছে ঠিক তার পাশেই নাকি ছিল দর্জিলিঙ্গ বৌদ্ধ মঠ, তবে এখন সেটা আর নেই, কারণ এক সময় গোর্খা আক্রমণের ফলে মঠটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সেই মঠটিকে স্থানান্তরিত করে ভুটিয়া বস্তিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই নাকি আজও সেটা দাঁড়িয়ে আছে। মন্দিরটা আমি দেখছি আর এত অবাক হচ্ছে যে কি বলবো, চারদিকে এত কালার ভাবতে পারবে না, লাল নীল সবুজ হলুদ, যেন মাথার ওপরে ঝাঁক বেঁধে বসে আছে। আর এই জিনিসটা দেখলে তো আমি আর নিজে কন্ট্রোল করতে পারি না, চললাম হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে না কি সুন্দর আওয়াজ হচ্ছে কি বলবো। তারপরে আমি শুভকে বললাম একটু স্লো মোশন করে দাও তো। এইখানে সবসময় দেখছি পুজো হচ্ছে, ঠাকুরমশাই এখানে সবসময়তেই আছেন। তো আমরা একটা করে প্রদীপ জ্বাললাম। এখানে প্রদীপের মূল্য হচ্ছে 50 টাকা, যে যার মতো করে জ্বালাতে পারো, নিজের মনের সমস্ত ইচ্ছাগুলো ঠাকুরের কাছে বলে তোমরা একটা করে প্রদীপ জ্বালাতে পারো। শুনেছি এইখানে নাকি নিজের সমস্ত আশার কথা বললে, ইচ্ছার কথা বলে ঠাকুর পূর্ণ করে। তো আমরা সবাই সবার মনের ইচ্ছা ঠাকুরকে বলে দিয়েছিলাম। আর সত্যি বলছি, গায়ে কাঁটা দেওয়ার মতো একটা অনুভূতি হচ্ছিল, আমি তোমাদের এখন বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি। মানে এত চারদিকটায় মানে একটা পজিটিভ এনার্জি কাজ করছিল, ওপরে গেলেই তোমরা একটা পজিটিভ এনার্জি পাবেই। তো আমিও একটা জ্বালালাম এখানে, মিঠিকে বললাম তুমি জ্বালাও, মিঠিও হাত দিয়ে জ্বালালো। ও তো আর পারে না, ওই আর কি যেটুকুনি করে পারে। তবে হ্যাঁ, আমরা সবাই জ্বালিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই জ্বালিও। আমরা যখন গেছিলাম তখন তার মূল্য ছিল 50 টাকা, শুনেছি বাড়ে না, এটা অনেক দিন অবধি নাকি এরকমই থাকে। ভক্তি ভরে প্রণাম করে তো বেরিয়ে এলাম, কিন্তু সত্যি বলছি ওখান থেকে জাস্ট আসতে ইচ্ছা করছে না, কেন জানি না, মনে হচ্ছে আরটু বসি। কিন্তু আমাদের আবার বেলার দিকে বেরোতে হবে, রক গার্ডেন যেতে হবে। তো এই দেখো, এইখান থেকে দূরের দার্জিলিংটাকে দেখা যাচ্ছে, এই পাহাড়ের গায়ে কি সুন্দর দেখতে লাগছে দৃশ্যটা। খানিকক্ষণ বসে এখান থেকে এই ভিডিওটা করে বেরোলাম। চলো বাকিটা আবার পরের ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আরে দাঁড়াও, তোমাদের জন্য তো এখনও ছবিগুলোই বাকি আছে, দেখে জানিও কিন্তু। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে। সাথে থাকো আর ছবিগুলো কেমন লাগছে জানিও।